আমি রাসেল আহমেদ, আপনাদের স্বাগত জানাচ্ছি যমুনা টেলিভিশনের নিয়মিত আয়োজন ২৪ ঘন্টায় সমসাময়িক রাজনীতি নিয়ে আলোচনা করি। আজকেও আলোচনা করব, তবে বিশেষ গুরুত্ব দিতে চাই জুলাই আন্দোলনকে এবং আজকের জুলাই শহীদ দিবসকে কেন্দ্র করে সে আলোচনায়। এবং এই আলোচনার জন্য আমাদের সাথে এর মধ্যে দুজন অতিথি উপস্থিত হয়েছেন। আমরা আশা করি আমাদের সাথে আরও দুজন অতিথি উপস্থিত হবেন। যারা রয়েছেন এর মধ্যে তাদের সাথে শুরুতেই পরিচিত হয়ে নিচ্ছি। ডান দিক থেকে শুরু করছি। আজিজুল হক জিয়ন, যুগ্ম সাধারণ সম্পাদক, বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল, আপনাকে আলোচনায় স্বাগত। রয়েছেন এস এম ফরহাদ, সাধারণ সম্পাদক, ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ, আপনাকে আলোচনায় স্বাগত জানাচ্ছি। আলোচনা শুরু করছি, যেটি বলছিলাম, আজ জুলাই শহীদ দিবস এবং আমরা জানি আবু সাঈদের মৃত্যুকে কেন্দ্র করে যে আন্দোলন একটি অন্যদিকে মোড় নেয়। আজকে সে আবু সাঈদের আত্মত্যাগের দিন। সেই দিনটিকে কেন্দ্র করে আমরা জুলাই আন্দোলনকে নিয়েই আলোচনা করতে চাই। একটু এস এম ফরহাদ, আপনার কাছেই শুরু করি আলোচনা। আমরা এর আগেও আন্দোলন দেখেছি, কোটা আন্দোলন 2018 সালেও হয়েছে এবং 24-এর আন্দোলনে 18 সালে যেটি কোটার এক ধরনের সমাধান হয়, 24-এর আন্দোলন সেটি সরকার পতনের দিকে চলে যায়। মানে সরকার পতনের দিকে যাওয়াটা আসলে আপনি কেন বলে মনে করেন? সরকারের অব্যবস্থাপনা, নাকি আপনারাই চাইছিলেন সরকার পতন হোক? মানে সরকার আন্দোলনটাকে নিয়ন্ত্রণ করতে পারেনি বলে ওইদিকে মোড় নিল, কি আসলে বিষয়টা হচ্ছে? মূলত আওয়ামী লীগ যে ফ্যাসিবাদী কায়দায় রাষ্ট্র পরিচালনা করছিল, আপনি দেখে থাকবেন যে সেই 24 সাল আসতে আসতে কোনো ক্যাটাগরির লোকেও বাকি ছিল না যারা আওয়ামী লীগ কর্তৃক ভিকটিম হন নাই। 2006 সালে 28 অক্টোবর ছাত্র শিবির এবং সে সময়ের জামাত ইসলামের প্রতি আওয়ামী লীগের লগি বইটা দিয়ে আক্রমণ করে শুরু করে তাদের সেই মানে কাউকে ভিকটিম বানানোর যে খুব বাজে অ্যাপ্রোচে ভিকটিম বানানো, কাউকে আহত করা, মেরে ফেলা, হত্যাকাণ্ড, এই ঘটনা 28 অক্টোবর শুরু করে 2006 সালে। তারপর 9 সাল 8 সাল নির্বাচনের ক্ষমতায় আসা, তারপরে ধারাবাহিকভাবে 13-14 সালে বিএনপি জামাতের উপর নির্যাতন, তারপরে এক পর্যায়ে আপনি দেখে থাকবেন যে 18 সালের যে কোটা সংস্কার আন্দোলন, সে সময় তার উপর আক্রমণ, 19 সালের পরবর্তীতে নিরাপদ সড়ক আন্দোলন, তারপরে এমন করে করে ধরে ধরে শাপলার ঘটনা জানেন। প্রত্যেকটা ক্যাটাগরির মানুষকে আওয়ামী লীগ এভাবে করে ধারাবাহিক নির্যাতন চালায়, প্রত্যেকটা মানুষের ভিকটিম হয়। ঠিক কোটা সংস্কার আন্দোলনে যখন এটা স্বাভাবিকভাবে কোটার আন্দোলন ছিল, একটা পর্যায়ে যখন ঠিকই আওয়ামী লীগ ভিকটিম করা শুরু করে, শিক্ষার্থীদেরকে আক্রমণ শুরু করে ক্যাম্পাসগুলোতে, এই শিক্ষার্থীগুলো কারো ছেলে, কারো ভাই, কারো পরিবারের সদস্য, এই সকল ক্ষোভ একসাথে গিয়ে জমা হয়। আমরা যারা আন্দোলনে ছিলাম, আমাদের এটা ট্রু যে আন্দোলনটা কোটা সংস্কারের ছিল। আন্দোলনটা হয়তো শুরুতে কোটা মেনে নিলে এর মধ্যে শেষ হয়ে যেত, যে কোটা সংস্কারের যে দাবি। কিন্তু যখন সেটি আবারও সেই ফ্যাসিবাদী কায়দায় টর্চার শুরু করলো, ইন্টারনেট বন্ধ করে দিল, বা শহীদ হওয়ার ঘটনা শুরু করলো, প্রাইভেট ইউনিভার্সিটি শিক্ষার্থীর আক্রমণ করলো, ইন্টারনেট বন্ধ করে দিয়ে আবারও দেশব্যাপী গ্রেপ্তার মামলা শুরু করলো, বিক্ষুব্ধ সকল মানুষ একসাথে এখানে জমায়েত হতে থাকলো। এবং আমরা যারা এটাতে এঙ্গেজ ছিলাম, পলিসি মেকিং, সিদ্ধান্ত গ্রহণ, প্রত্যেকটা জায়গায় আমরা ছাড় দেওয়ার পারতে ছিলাম না। যেমন আন্দোলনের টার্নিং পয়েন্ট আপনি দুই ভাগে ভাগ করতে পারেন। একটা হচ্ছে স্বাভাবিকভাবে কোটা সংস্কার আন্দোলন যেভাবে চলছিল, ওখান থেকে শহীদ হওয়ার ঘটনার পর 9 দফায় অ্যানাউন্স করা, 9 দফার মধ্য দিয়ে আওয়ামী লীগের প্রত্যেকটা যে ফ্যাসিবাদী স্ট্রাকচার এখানে একটা ধাক্কা দিয়ে দেওয়া হয়। আবার 9 দফা থেকে 3 অগাস্টের যে 1 দফায় কনভার্ট করা, এই যে 3টা ধাপ, এই 3টা ধাপে মূলত টার্নিং পয়েন্ট। তো সেই জায়গাটিতেই মূলত আমাদের 9 দফার অ্যানাউন্সের মধ্য দিয়ে মূলত আমরা এটা সরকার পতনের যে আন্দোলন বা আওয়ামী লীগের ফ্যাসিবাদী স্ট্রাকচারের বিরুদ্ধে যে ঘোষণা, সেটাতে চলে যায় মূলত শহীদ হওয়ার মধ্য দিয়ে। যদি শাহাদাতের ঘটনা না ঘটতো, এই ধরনের টর্চারের ঘটনা না ঘটতো, হয়তো একটা পর্যায়ে এটা শেষ হয়ে যেত। এটাও হতে পারে যে এটা নিরাপদ সড়ক আন্দোলন বা অন্যান্য আন্দোলনে কোনো না কোনোভাবে শেষ হয়ে গেছে। তবে বিক্ষুব্ধ সকল মানুষ জমায়েত হয়েছে এইটা তাদের বিক্ষোভের জায়গা থেকে, ক্ষোভের জায়গা থেকে, তারা ভিকটিম হওয়ার জায়গা থেকে। তো এটি মানুষ যারা এসছেন তারা এই গভর্নমেন্টের প্রতি চরম বিরক্তির কারণে এসছেন। ইভেন নন পলিটিক্যাল যারা এখানে যুক্ত হয়েছেন, 9 দফা অ্যানাউন্সের পরও এটা তো আর তো কোটা সংস্কার আন্দোলনের মধ্যে ছিল না। 9 দফা অ্যানাউন্সের পর অংশগ্রহণ আরও বাড়ছে, 1 দফার পরে আরও বাড়ছে। তার মানে এই মানুষেরা দিন শেষে এই ফ্যাসিবাদ থেকে মুক্ত হতে চেয়েছিল। প্রত্যেকটা মানুষ জানতো
এটা ফেসিবাদ, ভয়ঙ্কর ফেসিবাদ। এই ফেসিবাদ থেকে তারা মুক্তি চায় দিন শেষে। এই জন্য রাজনৈতিক, অরাজনৈতিক, শিশু, বৃদ্ধ, মুসলিম, অমুসলিম সকল ক্যাটাগরি মানুষ, শিক্ষার্থী, ইভেন রিক্সা চালক, শ্রমিক, প্রত্যেকেই এখানে তার জীবন দিয়ে হলেও এই রিক্সা নিয়েছে ফেসিবাদের কবল থেকে মুক্ত হওয়ার জন্য। জি, তার মানে এক অর্থে আসলে ওটি যে সরকার আন্দোলনটিকে ওই অর্থে আগের বারের মতো করে নিয়ন্ত্রণ করতে পারেনি, মানে ব্যবস্থাপনা করতে পারেনি, তারা নির্যাতনের দিকে গেছে, ফলে আপনারা আন্দোলনটি অন্যদিকে নিয়ে যেতে বাধ্য হয়েছেন, সেটিই তো সেটি। জি, জাহিদ হাসান, একটু আপনার কাছে জানতে চাই, এর আগে অবশ্য আপনাদেরকে আমি একটু স্বাগত জানিয়ে নিই। আমাদের সাথে আরও দুজন অতিথি যুক্ত হয়েছেন, তাদের সাথেও শুরুতে একটু পরিচিত হয়ে নেই। রয়েছেন জাহিদ হাসান, সভাপতি জাতীয় ছাত্র শক্তি, আপনাকে আলোচনায় স্বাগত। এবং আমাদের সাথে যুক্ত রয়েছেন মাইন আহমেদ, সাধারণ সম্পাদক বাংলাদেশ ছাত্র ইউনিয়ন, আপনাকে আলোচনায় স্বাগত জানাচ্ছি। আলোচনা আমরা করছিলাম জুলাই আন্দোলন নিয়েই, এবং সে আলোচনায় থাকতে চাই। আজকে জুলাই শহীদ দিবস, আবু সাঈদের আত্মত্যাগ সহ আরও অনেক শহীদের আত্মত্যাগের বিনিময়ে যে এই জুলাই, সেটি নিয়ে জাহিদ হাসান, যেটা আপনার কাছে জানতে চাচ্ছিলাম যে জুলাই যে এক দফাতে চলে যাবে, সেটি তো 16 জুলাইতেও আপনারা নিশ্চয়ই ভাবেননি। আপনারা আসলে কোনটি চাইছিলেন, যে সরকার কোটা মেনে নিক, নাকি আপনাদের উপর আরও নির্যাতন করুক যাতে আপনারা আন্দোলন অন্যদিকে নিতে পারেন? কোনটি চাচ্ছিলেন এই সময়টাতে? ধন্যবাদ সবাইকে। আমাদের উপর নির্যাতন হোক কিংবা আরো বেশি মানুষ শহীদ হোক, মানুষ মারা যাক, এটা তো আমরা কখনো না, মানুষ মারা যাক না হোক, কিন্তু এই যে এক দফা কিংবা এই যে সরকারের পতন, এটা অন্ততপক্ষে আমি যেভাবে বেড়ে উঠেছি, আমার যে পেরিফেরি, এটা আমাদের কামনা ছিল। আমরা কোনো একদিন হাসিনার পতন দেখব এবং সেই পতন করার পার্টিসিপেশনের একটা অংশ হইতে চাইব, এটা আমাদের আজীবনের কামনা ছিল, এটা আমাদের ইচ্ছা ছিল। আমরা একটা স্বপ্ন দেখেছি, এটার জন্য আমাদের ক্ষুদ্র পরিসরে সবাই যার যার সামর্থ্য অনুযায়ী কাজ করেছে, এক নম্বর কথা। দ্বিতীয় কথা হলো, বাংলাদেশে একটা গণ অভ্যুত্থান অনিবার্য ছিল। ধরুন 2024 সালের 7 জানুয়ারি যে ডামি ইলেকশন, বা তার আগে বাংলাদেশের যে রাজনৈতিক ঘটনা প্রবাহ ছিল, সেই সময়টিতেও আমরা খুব ক্ষুদ্র পরিসরে, এটা হয়তো অনেক বড় পরিসরে এই কথা বলা যায়নি, আমরা তখন এত বড় পরিসরে ছিলাম না, ছোট পরিসরে আমরা তখন আলাপ করছিলাম যে ইলেকশন দিয়ে কিংবা তখন আমেরিকান স্যাংশনের কথা খুব চলছিল, এই মার্কিন স্যাংশন দিয়ে কখনোই শেখ হাসিনার পতন হবে না, একটা গণ অভ্যুত্থান লাগবে। এবং মানুষ সেই গণ অভ্যুত্থান রেডি ছিল। তখনকার বিরোধী দল, আমাদের বিএনপি, জামাত, তারা এই কথার সঙ্গে একমত পোষণ করেন না। তারা ভাবছেন মার্কিনিরা স্যাংশন দিয়ে কিংবা একটা ইলেকট্রাল সিস্টেমের মধ্যে দিয়ে হাসিনার পতন হবে। কিন্তু আমরা খুব ছোট পরিসরে তখন আমাদের মধ্যে ভাবনা চালিয়ে যাচ্ছিলাম যে ইলেকশন দিয়ে কিংবা মার্কিন স্যাংশন দিয়ে কখনো এই সরকারের বা শেখ হাসিনার পতন ঘটবে না, এটা গণ অভ্যুত্থান লাগবে। এবং আমরা যেটা দেখলাম এই 16 জুলাইয়ে বা তারও পরে, যে মানুষ আসলে রেডি ছিল গণ অভ্যুত্থানের জন্য। আপনি দেখবেন যে এই যে এত মানুষের ঢল নামলো, এত মানুষের ঢল নেমেছে, এই অভ্যুত্থানের কেন্দ্রে কি কোনো জনপ্রিয় মুখ ছিল? নাহিদ ইসলাম, আসিফ মাহমুদরা কি তখন এত বেশি জনপ্রিয় ছিলেন? এত বেশি জনপ্রিয় ছিলেন না। তাদের কিন্তু মানুষ চিনেছে ধীরে ধীরে। তার মানে কি আপনার কথার মানে কি এই দাঁড়ায় যে আপনারা এই ধরনের একটা ইন্টেনশন নিয়েই আন্দোলনে নেমেছেন? ইন্টেনশন না, আমি এটা আপনারা বলছি, যদি এই কোটা সংস্কার আন্দোলনটা আগে ফয়সালা হতো, যদি তারা 16 জুলাই আবু সাঈদ কিংবা ওয়াসিম, শান্তর বুকে গুলি না চলতো, তবু অন্য কোনো না কোনো মোমেন্টের মাধ্যমে আমরা এটা চাইতাম হাসিনার পতন করতে হবে, এবং আমরা সেটার জন্য কাজ করছিলাম। সুতরাং, এবং আপনি কখনো ভাববেন না যে আমরা অরাজনৈতিক ছিলাম। আমরা অরাজনৈতিক থেকে শুধুমাত্র আপনারা কিভাবে কাজ এবং করছেন? আমি পার্সোনালি আমার এই স্টেটমেন্ট আপনারা কিভাবে কাজ করছিলেন? সংগঠিত হওয়ার চেষ্টা করছিলেন? আমি পার্সোনালি, ব্যক্তিগতভাবে আমি এটা বলছি যে আমি কিন্তু সমন্বয়কের যে 158 জন তালিকা, এটাতে আমার নাম নাই। এবং আমি কোটা সংস্কার আন্দোলনে অংশগ্রহণ করেছি, কিন্তু কোটা সংস্কার আমার ক্রিটিক ছিল। আমি তখনও লিখেছি, এখনও বলছি যে আমি হাসিনার কাছে যা অন্ততপক্ষে 3টা ইলেকশন, 14, 18, 24, যেগুলো আমি আমার চোখে দেখেছি, আমি বড় হওয়ার পরে দেখেছি, 3টা ইলেকশন যে চুরি করেছে, আমি শাপলা চত্বরের একদম আমি টিভিতে লাইভ দেখেছি। আমি দেখেছি যে কীভাবে দেলোয়ার হোসেন সাঈদীর মামলার পরে মানুষদেরকে গুলি করে পাখির মতো মারা হয়েছে। আমি বিএনপি নেতাদের গুমের ডকুমেন্টেশন করেছি। এইরকম হত্যাযোগ্য যে চালিয়েছে, তার কাছে আমি আমার চাকরি, আমার সুবিধাটা আমি চাই না, বরং আমি তার পতন চাই। আমি স্পষ্টত তখনও লিখেছি, এখনও বলছি যে 7 জানুয়ারির যে ইলেকশন,
সেই ইলেকশনের আগের দিন 6 জানুয়ারি যখন ঢাকা বিশ্ববিদ্যালয়ে প্রোটেস্ট ডাকা হয়েছে, তখন হাতে গোনা 15, 20, 25 জন মানুষ ছিল। ছাত্রদেরকে তখন ক্যাম্পাসে ঢুকলে তাদের উপর হামলা করা হতো এবং তাদেরকে উপর তো অবর্ণনীয় নির্যাতন চলেছে। শিবির তখন নাম প্রকাশ করে শিবির নামে কেউ কর্মকাণ্ড করতে পারতো না। তো এই যে 20-25 জন মানুষ মিলে একটা ইলেকশনের আগে কথা সেই বলছে, পতনটা আপনি কিভাবে করার চিন্তা করছিলেন, মানে এটা কিভাবে কাজ আমি বললাম করছিলেন যে বলে? আমরা তখনই বলছিলাম যে একটা গণ অভ্যুত্থান ছাড়া এইরকম 3-4টা ইলেকশন, 3টে ইলেকশন, কমপক্ষে 3টে ইলেকশন যে রিগড করেছে, 3টে ইলেকশন যে চুরি করেছে নানা উপায়, এবং যে একটা পুরো শাসন ব্যবস্থা, ধরেন আপনি দেখবেন আজকে ধরেন 2 বছর আগেও বা তারও আগে যখন যদি আপনি এইরকম একটা টেবিলের ডিসকাশনে বসতেন বাংলাদেশের পলিটিক্স নিয়ে, এইখানে যে আমরা 4 জন বসে আছি, একজন থাকতো ছাত্রলীগ বা আওয়ামী লীগ, এবং সে ছাত্রলীগ বা আওয়ামী লীগ যত, এই যে আমি বলছি কি যে শুধু জুলাই গণঅভ্যুত্থান একমাত্র গণহত্যানের আগেও হয়েছে, এই সব কিছুকে জাস্টিফাই করার তার কোনো না কোনো একটা সিস্টেম ছিল, একটা সিস্টেম ডেভেলপ করেছিল যে সিস্টেমের মধ্য দিয়ে আপনি সব কিছুকে একটা জাস্টিফিকেশনের মধ্যে দিয়ে নিয়ে যেতে পারতেন। এরকম একটা ব্যবস্থার পতনের জন্য অভ্যুত্থান লাগবে, এইটাই পৃথিবীর পলিটিক্যাল হিস্ট্রি, এইটাই পলিটিক্যাল সায়েন্স। এখন এইটা তখনকার আমাদের মানে রাজনৈতিক যে বড় বড় দলগুলো ছিল তারা বোঝেন নাই। আমরা তখন ছোট ছিলাম, ছোট পরিসরে ছিলাম, আমাদের কথা খুব বেশি মানুষ শুনতো না। আপনারা আমাদেরকে ডাকতেন না, এখন আমাদেরকে ডাকেন, এখন মানুষ আমাদের কথা শোনে। তো আমরা তখন এই কথা বলছিলাম এবং আমার স্পষ্ট মনে আছে আমি কোথায় কখন কবে বলেছি, এসেই তো আমি কয়েকদিন লিখবো ইনশাল্লাহ। তো সুতরাং আমরা এবং মানুষ রেডি ছিল। এটা আমি বললাম যে নাহিদ আসিফদেরকে তখন সারা বাংলাদেশে কেউ চিনতো না, আমরা ক্যাম্পাসে আমরা উই আর কমরেড, কিন্তু তাদের ডাকে মানুষ নেমে এসছে এবং কোথাও কোথাও তারা ডাক দিতেও পারে না। তারা তো 16 তারিখে পরে তাদেরকে একের মানে ধাপে ধাপে তাদেরকে গুম করা হয়েছে, তাদেরকে তুলে নিয়ে যাওয়া হয়েছে ডিবি অফিসে, মাঝখানে কোথায় ছিলেন আমরা জানতাম না, অত্যাচার করা হয়েছে। মানুষ নেমেছে, মানুষের মধ্য থেকে নেতৃত্ব তৈরি হয়েছে। যেইখানে 20 জন মানুষ সেইখানে একজন নেতা হয়ে গেছে, এইটা মাঠ নির্ধারণ করে। এখানে আপনি পূর্ববর্তীভাবে মিটিং মিছিল করে নানাভাবে ডিজাইন করে এখানে কোনো নেতা তৈরি করতে পারবেন না। পিপল আর রেডি। মাইন আহমেদ, একটু আপনার কাছেও জানতে চাই, আন্দোলনটি কখন আপনার অনুভব করলেন যে এখন সরকার পতনের দিকে যাচ্ছে? এইটি একটি বিষয়। আরেকটি বিষয় আপনার কাছ থেকে জানতে চাই, আন্দোলনটিকে এখন নানানভাবে স্বাভাবিকভাবেই যারা পরাজিত হয়েছেন তারা এর মধ্যে নানান সূত্র খোঁজার চেষ্টা করবেন, সবসময় হয়ে থাকে। তাদের যে অভিযোগ, এটি এক ধরনের ডিজাইন ছিল, পূর্ব পরিকল্পিত ছিল। আপনি কি জানতেন সেই পরিকল্পনার কথা যখন আন্দোলনে ছিলেন? আচ্ছা, আপনার প্রথম প্রশ্ন যেটা যে আন্দোলনটা কখন সরকার পতনের দিকে গেল, মানে আমরা যারা সক্রিয়ভাবে রাজনীতি করছি আমাদের তো আসলে অনেক আগে থেকে আকাঙ্ক্ষা এটাই। কারণ আমাদের 2022 সালে একটা জোট গঠন হয়, গণতান্ত্রিক ছাত্র জোট। ওইটার প্রথম দাবি ছিল এই সরকারের পদত্যাগ, এবং তারও আগে থেকে এই 6-7টা সংগঠন যারা ক্যাম্পাসে লম্বা একটা সময় ধরে আন্দোলন সংগ্রাম করছে তারা এই দাবিতে আন্দোলন করছিল, এবং একটা পর্যায়ে এসে ফ্রন্টটাকে আরও বৃহত্তর করার একটা প্রক্রিয়া শুরু হয়। ছাত্র দলের নেতৃত্বে একটা জোট গঠিত হয় এবং এই দুইটা জোট অ্যাকুমুলেট করার বিষয়েও নানান আলোচনা তখন চলছিল। তার মধ্য দিয়েই আমরা মানে 24-এর নির্বাচন এবং তার পরবর্তীতে এই আন্দোলনের দিকে বিষয়টা মোড় নেয়। তো জাহিদ হাসান যেটা বলছিলেন যে পুরো জিনিসটা তো আসলে পিপল ওয়ার রেডি, রাইট? তো এই মানে জুলাইতে আমরা যেটা দেখি বা কি বলে 36 জুলাই যেটা দেখি সেটা তো আসলে লম্বা একটা সময়ের মানে লড়াই সংগ্রামের ফসল, যেটা আমরা দেখি যে মানুষের পুঞ্জীভূত ক্ষোভের একটা বহিঃপ্রকাশ, যেটা শেষমেশ মানে আপনি যদি এই ভূখণ্ডের ইতিহাস দেখেন তাহলে মানুষের বড় বড় আন্দোলনগুলো অনেক সময় পেটের জন্যই হয়েছে। মানে আলটিমেট ট্রিগারটা কখন যে হয়, আপনি যদি 52 খেয়াল করেন তাহলে এখানে আসলে ভাষার সাথে মানুষের রুটি রুজির সম্পর্ক জড়িত ছিল। 69 খেয়াল করেন, 71 খেয়াল করেন, প্রত্যেকটা টাইমে মানুষজন যেখানে অপ্রেসড হয়েছে এবং অনেক বেশি মানে বৈষম্যের শিকার হচ্ছিল এবং সেই বৈষম্যটা তার রুটি রুজিকে এফেক্ট করছিল, ঠিক যে টাইমটা যে ওই টাইমটা যে জিনিসটা ট্রিগার হয়েছে, যেটা 18তে একটা ট্রিগার ছিল এবং 24-এ যে একটা বৃহত্তর ট্রিগারের মাধ্যমে আমরা মানে জনগণের যে অন্যান্য ক্ষোভ, সেই পুঞ্জীভূত ক্ষোভের একটা বহিঃপ্রকাশ আমরা দেখতে পাই। তবে হ্যাঁ, মুভমেন্টে যখন এই আজকের দিন তখন একটা মানে যখন অনেকগুলা আওয়ামী লীগের হাতে অনেকগুলো হত্যাকাণ্ড হয়ে যায় সরকারের হাতে, তখন মোটামুটি অনেকে আঁচ করতে পারছিলেন যে মুভমেন্টটা আসলে ঠিক এখানে থাকবে না, এটা আরও বৃহত্তর পরিসরে, এবং মানে যেটা যে এখানে আসলে মুভমেন্টটা এখানে থামাই দিলে জিনিসটা অনেক বেশি গাদ্দারি হয়ে যাবে শহীদদের সাথে। এবং খুব সম্ভবত যখন কারফিউ দেয় তখন গভর্নমেন্ট অনেক বেশি ভলাটাইল হয়ে যাচ্ছে, এটা অনেক বেশি মানে প্রকাশিত হয়ে যাচ্ছিল এবং অনেকে আজ করতে পারছিলেন যে মুভমেন্টটাকে লম্বা সময় ধরে ক্যারি করতে হবে বা একটা টাইমে যে এটা হয়তো সরকার পতনের দিকে যাবে। আর যে আলোচনাটা আপনি আরেকটা আলোচনা করলেন যে এটা কোনো ডিজাইন বা মানে আসলে তো নিশ্চয়ই প্রত্যেকটা আন্দোলন চলমান সময়ে অনেক পক্ষ তার মতো করে রোল প্লে করার চেষ্টা করে, কিন্তু আলটিমেটলি এটা জনগণের আকাঙ্ক্ষা ছিল। এবং এখানে ধরেন যদি শেষমেশ কোনো নেতা 3 তারিখে এক দফার ডাক নাও দিতেন, তখন তো অনলাইনে অফলাইনে সব জায়গায় এক দফাই চলতেছে। একটা অ্যানিমেশন ছিল, যে অ্যানিমেশনটা প্রত্যেকটা মানুষ আপলোড করছিল এবং যে যার যার মতো করে আসলে এক দফার কথাই বলছিল।
এবং ইন্টারেস্টিংলি আপনি আব্দুল কাদেরের আজকে একটা ইন্টারভিউ প্রথম আলোতে গেছে, যেখানে 2 তারিখের দ্রোহযাত্রা আলোচনা এসেছে, যেখানে একটা মানে খুবই সিরিয়াস এবং গুরুত্বপূর্ণ আলোচনা, যেখানে মুভমেন্টের একটা অংশ যারা সরকারের পতনের দিকে তখনই যেতে চাচ্ছিলেন না, স্ট্র্যাটেজিক কারণে হোক বা আমি আসলে জানি না কী কারণে চাচ্ছিলেন না, তো তারা হয়তো ভাবছিলেন যে মুভমেন্টটাকে আরও লম্বা সময় চালায় নেওয়ার জন্য একটু ব্যাক ট্র্যাক করা দরকার বা এনিথিং, আই ডোন্ট নো। কিন্তু তখন যে অন্যান্য পক্ষ বা জনগণের স্বতঃস্ফূর্ততার মধ্যে দিয়ে এক দফা চলে আসছিল, সেটা কাদেরের বক্তব্য এখানে স্পষ্ট হয়ে ওঠে। এবং তখন যদি মুভমেন্টের একটা অংশ বা মুভমেন্টের মূল নেতৃত্বে এক দফার দিকে নাও যাইতেন, জনগণ পরের দিনও নেমে আসতো। এটা ছিল মানে একদম ক্লিয়ার বাস্তবতা, যে মানুষজন নামতেছে, যে জানে না পরের দিনের কর্মসূচি কি, সেও পরের দিন রাস্তায় নামতেছে, এবং তার আশেপাশে যেখানে মানুষজন সংঘবদ্ধ সেখানে যাচ্ছে। মানে আমরা তো দ্রোহযাত্রা সংগঠিত করেছিলাম, আমাদের তো ধারণা ছিল না যে দ্রোহযাত্রায় কত মানুষ অংশগ্রহণ করবে। এবং আমি নিশ্চিত যে দ্রোহযাত্রায় অনেক মানুষ আসছে যারা হয়তো এই কর্মসূচি সম্বন্ধে জানতেও না, তারা ছিল মাঠে, তারা অপেক্ষা করছিল কে যাবে, কোন দিকে যাবে, তারা জাস্ট অংশগ্রহণ করছে। যেখান থেকে তার যে দাবি, সেই দাবিটা যে স্লোগানে প্রকম্পিত হয়েছে, সেই স্লোগানের পেছনে সে হাঁটা শুরু করছে। তো নিশ্চয়ই কোনো ডিজাইন দিয়ে কিংবা কোনো স্ট্র্যাটেজি দিয়ে এই মুভমেন্ট এক্সপ্লেইন করা সম্ভব নয়। এই মুভমেন্ট যেটা পরবর্তীতে মুভমেন্টের পরে এই বিষয়টা আসছে, সেটা হচ্ছে একদিকে তো নিশ্চয়ই আওয়ামী লীগ এটার ডিজাইন বলার চেষ্টা করছে, তার সাথে সাথে আওয়ামী লীগের এই গোটা প্রোপাগান্ডাটা ফুয়েল করছে মানে যে মাস্টার মাইন্ড থিওরিটা এই মানে ক্ষমতাসীন পক্ষ থেকে পরবর্তীতে ইন্টারিমের তরফ থেকে আসছে। এবং এই দুইটা একসাথে যুক্ত হয়ে পরবর্তীতে আমরা এই তত্ত্বটার একটা মানে পরিপূর্ণ প্রকাশ দেখতে পাইছি, যেটা আসলে কোনোভাবেই ওই মুভমেন্টটাকে এক্সপ্লেন তো করেই না, বরং কিন্তু আপনি যে তত্ত্বের কথা বললেন, সেটি তো প্রধান উপদেষ্টা বললেন স্বয়ং, তো সে বিষয়টি কেমন যে আপনারা জানতেন না? আমরা জানতাম না, মানে খুব প্রধান উপদেষ্টা বলছেন যে মাস্টারমাইন্ড। প্রধান উপদেষ্টা একজন মুভমেন্টের সাথে জড়িত একজন নির্দিষ্ট ব্যক্তিকে তার ওভার গ্লোরিফিকেশনের জন্য একটা তকমা ব্যবহার করেছেন, এবং সেই তকমাটা পরবর্তীতে আওয়ামী লীগের জন্য একটা বর্ষরূপ হয়ে হাজির হয়েছে। এটা হচ্ছে এখানে আমার অ্যানালাইসিস, যে প্রধান উপদেষ্টা সম্ভবত ওই কাজটা না করলে আওয়ামী লীগের জন্য এটাকে একটা মাস্টার প্ল্যান হিসেবে জনগণের সামনে হাজির করা বা জনগণকে বিভ্রান্ত করার সুযোগ তার জন্য আরো কম ছিল। আমার মনে হয় না জনগণকে বিভ্রান্ত করা সম্ভব, কিন্তু তারপরেও তার যেই একটা ফলোয়িং, প্রধান উপদেষ্টা কেন বিভ্রান্ত করতে চাইবেন? হ্যাঁ, প্রধান উপদেষ্টা কেন বিভ্রান্ত করবেন? আমি তো বলতেছি না প্রধান উপদেষ্টা ইন্টেনশনালি করছেন, আমি তো শুরুতেই বললাম যে একটা ওভার গ্লোরিফিকেশনের চেষ্টা, গ্লোরিফাই করতে গিয়ে বিভ্রান্তি তৈরি হয়েছে। এবং বিভ্রান্তি তো আসলে জনগণ, মানে আমার মনে হয় না যে জনগণ বিভ্রান্ত হয়, যেটা হয় যে জনগণ তো আসলে একটা অ্যাবস্ট্রাক্ট কনসেপ্ট, প্রত্যেকটা পলিটিক্যাল ব্লকেরই তার নিজস্ব জনগণ থাকে, এবং আওয়ামী লীগ আসলে তার যেই ফলোয়িং, সেই ফলোয়িং এর কাছেও তো নিজের মোরাল অ্যাকসেপ্টেন্স হারাই ফেলছিল। তো তার মোরাল অ্যাকসেপ্টেন্স ফিরাইতে হয়তো বা এই তত্ত্বটা কাজ করবে, তার নিজের যেই কোর ফলোয়িং সেখানে একটু মোরাল স্ট্রেংথ হাজির করতে হয়তো হেল্প করবে। জি, আপনার কাছে আবার ফিরবো আমরা একটু। আজিজুল হক জীবন, আপনার কাছ থেকে জানতে চাই আরেকটি বিষয় নিয়ে কথা আসে। আমাদের জাতিসংঘের যে হিসেব, সেখানে 1400 শহীদ হয়েছেন আমাদের, কিন্তু সরকারি হিসাবে এখন পর্যন্ত 848 সম্ভবত সংখ্যাটি বা এর কাছাকাছি। বাকি যেই সংখ্যা সেটি এখন পর্যন্ত নিরূপণ করা যায়নি, কারা তারা, তাদের পরিচয় পাওয়া যায়নি। এটিকে সরকারের ব্যর্থতা হিসাবে দেখেন কিনা? আরেকটি বিষয়, 5 আগস্টের পরে যে মৃতের সংখ্যা, সেই দায়টা কার আসলে, সেই দায় কাদের? জি, ধন্যবাদ আপনাকে, এবং ধন্যবাদ জানাই আমার সহ-আলোচক যারা আছেন তাদের, এবং যারা দর্শক শ্রোতা আছেন সবাইকে। যেহেতু প্রথম প্রশ্ন করেছেন জাতিসংঘের যে শহীদের সংখ্যাটা, সেটা নিয়ে আমি সেটা নিয়ে প্রথমে বলি। আমরা অ্যাজাম্পশন বা যদি ব্যক্তিগত জায়গা থেকে বলি, বেসিক যেটা জাতিসংঘ 1400-র কথা বলেছেন, তাদের কাছে স্ট্যাটিস্টিক্যালি কি ডাটা ছিল সেটা কিন্তু অ্যাকুরেটলি আমাদের কাছে না। বাট বিএনপি বাংলাদেশের বৃহৎ রাজনৈতিক দল হিসেবে কিন্তু তারা তাদের স্ট্যাটিস্টিকটা সবার সামনে উন্মুক্ত করে দিয়েছে। বিএনপি দল হিসেবে তার প্রতিটা অঙ্গ সংগঠনের টোটাল শহীদের সংখ্যাটা কিন্তু পাবলিশ করে দিয়েছে, যেটা 422 ছিল। পরবর্তীতে ছাত্র দলের একজন এবং যুব দলের আরেকজন নেতা শহীদ হয়েছিলেন, টোটাল 424 জন। এবং দেখবেন কম্পারেটিভলি যদি বলি, 5 আগস্টের পর কিন্তু একটা সিচুয়েশন হয়েছিল, যখন এইটা বের করার পরে তারাই তাদের স্ট্যাটিস্টিক্সের মাধ্যমে দেখিয়েছিল জাতিসংঘের সেই স্ট্যাটিস্টিকে যে বিএনপির নেতাকর্মী সমর্থকদের শহীদের সংখ্যাই বেশি। তখন কিন্তু বলা হচ্ছিল যে না, আমরা জুলাইকে কুক্ষিগত করছি বা জুলাইয়ের ক্রেডিট নেওয়ার চেষ্টা করছি বেশি শহীদের সংখ্যা হওয়ার কারণে। তো আমরা কিন্তু তারপর অনেকাংশে চুপ হয়ে যাই। ইভেন আমাদের দল থেকে কিন্তু আমাদের জুলাইয়ের ফ্রন্টলাইনার যে কয়েকজন ছিল, এর মধ্যে কয়েকজনকে শোকজ পর্যন্ত দেওয়া হয়েছিল জুলাইকে, যাতে আমরা সেইভাবে গ্লোরিফাই করতে না যাই ব্যক্তিগত জায়গা থেকে। বাট দিন শেষে কি দেখলাম, ভিন্ন রকম কিছু। আজ যেই বিষয়টা সহ-আলোচক মাত্র বললেন, যেটা প্রধান উপদেষ্টা যেটা করেছিলেন, উনি কিন্তু মাস্টারমাইন্ড একজনকে বলেননি, 2 জনকে বলেছেন, যদি আপনারা ভুল না করেন। প্রথমে সেটা ছিল মাহফুজ আলম,
সেটা দেশের বাইরে একটা প্রোগ্রামে সম্ভবত প্রথম বলেছিলেন। তিনি সেখানে এবং পরিচয় রিসেন্ট করে টাইমে নাহিদ ইসলামের কথা আরেকবার বলছেন। তো সেটা উনি কেন বলেছেন সেটা একান্তে উনি জানেন। আমাদের সাথে যেহেতু কথা হয়নি বা আমাদের স্টেটমেন্টও নেওয়া হয়নি, আমি যতদূর জানি ছাত্র দলের সেখানে কোনো ভূমিকাই ছিল না কথা বলার। এবং সরকারের সাথে সেই অন্তর্বর্তীকালীন সরকারের সাথে বিভিন্ন ছাত্র সংগঠন একাধিকবার যেই মিটিংয়ে বসেছিলেন সেখানে মানে বরাবরই ছাত্রদল উপেক্ষিত ছিল। তো সেই জায়গায় আসলে আমাদের জানার জায়গাটা সীমাবদ্ধ। তবে হ্যাঁ, যদি বর্তমান সরকারের দায় বলেন, আমি বলবো না, ছাত্রদল উপেক্ষিত থাকলেও বিএনপির কে ডাকা হয়েছে আমরা দেখেছি সেটা প্রত্যেকটি জায়গাতে। যেহেতু দেখেন বাকি রাজনৈতিক দলগুলো জামাতও ছিল, বাট তাদের ছাত্র উইং এর কেউ ছিল কিনা সেটা তারা বলতে পারবে। এখানে এনসিপি ছিল, তাদের ছাত্র উইং এর কেউ ছিল কিনা সেটা তারা বলতে পারবে। বাট সর্ববৃহৎ জায়গা থেকে আপনি যদি বলেন ছাত্র সংগঠন হিসেবে ছাত্র দলের 143 জন শহীদ আমরা তো প্রকাশ্যে দেখিয়েছি। এর মধ্যে দু একজনকে নিয়ে কেউ কেউ প্রশ্ন তোলার চেষ্টা করেছে, সেটা তাদের মতো করে ব্যাখ্যা দিয়েছে। যদি আমি সেটাকে বাদ দিয়ে বলি, তাও 140-এর উপরে একক সংগঠনের নেতাকর্মী হিসেবে ছাত্রদল তার সংগঠনের নেতাকর্মী সমর্থকদেরকে এই আন্দোলনে হারিয়েছে। তাদের তো বলার কথা থাকতে পারে, সেই জায়গাটাতে আমি কোনো উদ্যোগ দেখিনি, সেটা আমি আমার জায়গা থেকে বললাম। দ্বিতীয়ত যেটা সরকারের দায়ের কথা বলছেন, সরকারের দায় যদি বলেন, হ্যাঁ কিছু দায় নিতে হবে। সরকারের যে দল থাকবে তার তো দায় নেওয়ার প্রবণতা নিয়ে আসতে হবে। কিন্তু দেখেন 4 মাস সময়ের মধ্যে যেই প্রক্রিয়ায় দল আগাচ্ছে, এখানে প্রকৃত শহীদের সংখ্যা বের করার জন্য আমাদের অনেকগুলো বিষয় নিয়ে আগাতে হবে। আমি একটা ডাটা বলবো, যেহেতু আমি একটা অঞ্চলের সামনে থেকে কাজ করেছি, সেটা 18 জুলাই থেকে 5 আগস্ট পর্যন্ত, নিজে গুলিবিদ্ধ হওয়ার পরে পর্যন্ত আমার এই রামপুরা বনশ্রী অঞ্চলে সব থেকে ম্যাসাকার ডে ছিল 19 জুলাই। ওই দিন আমার নিজের হাতে আসলে ওই স্মৃতিগুলো তো আসলে চোখের সামনে ভেসে আসে কথা বলার সময়। আমি তো প্রথম ছিলাম জি ব্লকটাতে, সরি আমাদের যে সি এবং ডি এভিনিউ রোডটাতে, যেটা হচ্ছে আইডিয়ালের গলিতে। আমি নিজের হাতে 2 জনকে, যার মধ্যে একজন শহীদ হয়েছেন পরবর্তীতে জানতে পেরেছি, দেখলাম। মানে আসলে আমরা তো রাজনীতিবিদ, আমাদের আসলে এত আবেগপ্রবণ হওয়া যায় না। আসলে দেখে অবস্থা, আমি ঘুমছিলাম 2015-তে, তারপরে তো 3-3 বার আমার উপর ছাত্রলীগ আক্রমণ করেছে পর্যন্ত। তো এইগুলোর সাথে অভ্যস্ত হয়ে গেছি। কিন্তু যখন দেখলাম যাদের রাজনৈতিক কোনো চাওয়া পাওয়া ছিল না, শুধুমাত্র 18 জুলাই সাধারণ ছাত্রছাত্রীদের উপর কেন হামলা হলো, এই নিরপরাধ এই বেসরকারি বিশ্ববিদ্যালয়ের ছাত্ররা যখন এঙ্গেজ হলো, তাদের উপর কেন এই টর্চার হলো। আমাদের এখানে জিল্লুর নামে একজন মারা গিয়েছেন, ইম্পেরিয়ালের সম্ভবত, যদি আমি ভুল না করি। তো তারপরে কিন্তু এরা যুক্ত হয়েছে রামপুরা থানার এই পাশে। আমার নিজ হাতে 9 জন, যাদের মধ্যে স্পট ডেট আমি বলতে পারি 6 জন, যাদের পালস আমরা পাইনি। তো সেই জায়গা থেকে বলবো যে আমি আসবো আপনার কাছে। জাস্ট একটা তথ্য আপনি মাত্র যেহেতু বলছেন, আমি 20 সেকেন্ডে বলে দিব। অনেকের যারা শহীদ হয়েছেন তাদের ডাটা কিন্তু হসপিটাল থেকে গায়েব করে দেওয়া হয়েছে। আপনি সংখ্যাটা তো তখনই অ্যাটাচমেন্টের সম্মিলিতভাবে আপনি রিয়েল নাম্বারটা বলতে পারবেন যখন হসপিটালগুলোতে কতগুলো ডেড বডি ছিল। আপনি খেয়াল করেছেন কিনা, প্রধানমন্ত্রী বলেছেন মুক্তিযুদ্ধের শহীদদের তালিকা করবেন, 71 সালে মুক্তিযুদ্ধের শহীদদের তালিকা করবে, যেহেতু এখনো পূর্ণাঙ্গ তালিকা নেই। সেই সময়ের তো কোনো তথ্য পাওয়ার কথা না। আর এই 24 জুলাইয়ের তো শুধু গায়েব করে দিলেই যদি গায়েব হয়ে যায়, তাহলে 71 শহীদদের তালিকা কিভাবে আমি বের হবে? এটা বলছি না গায়েব করে দিয়েছে মানে পাওয়া যাবে না, একটু সময় ক্ষেপণ হবে। বাট অবশ্যই আমি একটু ছোট করে আপনার একদম এক লাইনে জেনে নিয়ে আমি বিরতিতে যেতে চাই। সেটি জানতে চাইছিলাম যে 5 আগস্টের পরের যে হত্যার সংখ্যা বা নিহতের সংখ্যা, শহীদের সংখ্যা যাই বলি না কেন, সেই দায়টি কার, কিভাবে মারা গেল? আপনি যদি এটা বলেন 5 আগস্টের পর তো আওয়ামী বয়ান অনুযায়ী কথা ছিল 5 থেকে 10 লক্ষ মানুষ মারা যাওয়ার কথা। কিন্তু আমরা কি দেখলাম, আমাদের দলের যিনি অভিভাবক, আমাদের ছাত্র দলের সাংগঠনিক অভিভাবক তারেক রহমান রাত্রেবেলা লাইভে এসে উনি নিজে বললেন না, বিজিতের হাতে যদি পরাজিতরা নিরাপদ থাকে তাহলে সেই বিজয়ী মহিমান্বিত হয়। আমাদের তো নেতাকর্মী সহ সমর্থকদের সবাইকে বলে দিয়েছেন যে আমরা যাতে এই আওয়ামী লীগ সহ তাদের সংগঠনের নেতাকর্মীর উপর আমি আপনার কাছে ওটি জানতে চাইছি যে আমাদের জায়গা থেকে মারা গেল, আমরা আমাদের জায়গা থেকে সর্বোচ্চ ধৈর্য ধারণ করেছি বিগত 17 বছর। আমাদের কিভাবে মারা গেছে বলে আপনি মনে করেন? না, কিছু সংখ্যাটা কত ছিল আমি যদি বলি, কেউ জানি না সহিংসতার জায়গা থেকে দেখেন মারা তো অনেক রকম যাচ্ছে, অ্যাক্সিডেন্টে মারা যাচ্ছে, সহিংসতা ব্যক্তিগত সহিংসতায় মারা যাচ্ছে, বাট রাজনৈতিক সহিংসতায় কতজন মারা গিয়েছে আপনি যদি সেই সংখ্যাটা আমাকে বলতে পারেন তাহলে আমি সেটার উত্তর দিতে রাজি আছি। ছাত্র দল কিংবা শিবির কেউ তার নিজের পরিচয় দিয়ে আমরা অংশগ্রহণ করেননি, আপনারা কেউই। এমনকি যারা আন্দোলনে নাহিদ কিংবা অন্যান্য যারা ছিলেন তারাও নিজের দলীয় পরিচয় দিয়ে আসেননি, সবাই শিক্ষার্থী হিসাবে আসলেন। কিন্তু আন্দোলনের পরে সবাই কেন তার নিজের দলীয় পরিচয় দিতে কৃতিত্ব নেওয়ার জন্য ব্যস্ত হয়ে পড়লেন? মানে এটা কেন হয়ে পড়লো? আমি এটা একমত হব না যে সবাই ব্যস্ত হয়ে গেছেন যে দলীয় কৃতিত্ব নেওয়ার জন্য। আমি এভাবে দেখব যে একটা বড় সংখ্যকই যার যার জায়গা থেকে এক্সপিরিয়েন্সটা শেয়ার করার চেষ্টা করছেন। কেউ কেউ হয়তো অতিরিক্ত বলেছেন, কেউ কেউ হয়তো যেটা সত্য সেটা বলেছেন, এরকম হতে পারে পর্যালোচনাটা।
না, আপনারাও বলছেন আপনাদের অনেক অবদান, ছাত্রদল তো এইমাত্র বললেন তাদের নিশ্চয়ই কতজন। সবার অবদান আছে, ছাত্রদলের অবদান আছে, সবার অবদান আছে। আর এই আন্দোলনে সাধারণত নাহিদ ভাই কিংবা আরো যারা যারা ছিলেন, মাহফুজ ভাই বা এই ব্লকে যারা ছিলেন, তাদের সাথে যেমন ছাত্র শিবিরের কোঅর্ডিনেশন হয়েছে বাই নেম, চিনে জেনে। নাহিদ ভাইদের সাথে তো আমার শিবিরের সেক্রেটারি হিসেবে পরিচয় জুলাই থেকে না, জুলাইয়ের আরও আগে থেকে। সেই বছর রমজানও একটা ল ফ্যাকাল্টির ক্রাইসিসে নাহিদ ভাই ছিলেন, ওনাদের টিম সহ, আক্তার ভাই সহ পুরো টিম ছিলেন, তাদের সাথে আমি শিবিরের সেক্রেটারি হিসেবে বসছি। আমার অ্যাক্টিভিজম যেহেতু আমরা শিবির বা অন্য যারা করতেন ছাত্র দলের সাথে, কিন্তু আপনাদের সভাপতিকে কেউ চিনতো না, এমনটাই তো আমরা না জেনেছি। ওইভাবেই চিনতো। ইভেন যে সময় বলছেন ওই সময় ছাত্রদলও আপনাকে শিবিরের সেক্রেটারি হিসেবে চিনতো? ইয়াস, আমি বলি, আমি এর আগে যখন এর আগের বছর শিবিরের সাংগঠনিক সম্পাদক ছিলাম। কিন্তু যখন সাদিক কায়েমের পরিচয় আসলো সামনে, তখন আমরা সবাই এটা বলতে হচ্ছে শুনেছি বিরোধিতা যে করতে হয়, পলিটিক্যাল বিরোধিতা করা আর কি। আমি বলি এর আগে হচ্ছে এর আগের বছর মানে এনটি আওয়ামী লীগ বড় মুভমেন্ট তারা করানোর পরিকল্পনা ছাত্র দল এবং শিবিরের সাথে। ছাত্র দলের সে সময়ের প্রেসিডেন্ট সেক্রেটারি সহ, আমাদের সে সময়ের প্রেসিডেন্ট পলাশ ভাই সহ একটা মিটিংয়ে, এখানে আমি উপস্থিত ছিলাম ঢাকা ইউনিভার্সিটির সাংগঠনিক সম্পাদক হিসেবে। ওই মিটিংয়ে ছাত্র দলের সেন্ট্রাল কমিটির প্রেসিডেন্ট সেক্রেটারি উপস্থিত ছিলেন সেই মিটিংয়ে। কোন মাস এটা বা কোন বছর? এটা হচ্ছে তার আগের বছর, যে বছরের 28 অক্টোবরের আগে যে। তাহলে ওই কথাগুলো কিভাবে আসলো যে চিনতো না তারা শিবির করতেন, সেই কথাগুলো এটা কিভাবে আসলো? পলিটিক্যাল বিরোধিতা করতে হবে, সেজন্য হয়তো বিরোধিতা করেছে, বা একটা জিনিস পাবলিকলি কথা বলতে হবে, বলা দরকার, সেজন্য মনে হয় বলছে আর কি। তা আমরা যেটা আমাদের দিক থেকে এত কাদা ছোড়াছুড়ি এগুলো নিয়ে এত অ্যানালাইসিস করার জন্য জরুরি মনে করি না দেখে এত রিপ্লাই দিয়ে নেই। আমরা যেটা রিয়েল, যেমন ধরেন যে জুলাইয়ের এক্সপিরিয়েন্স দিয়ে আলাপ পর্যন্ত বলা হচ্ছে যে এটা অটোমেটিক হয়ে গেছে, খুব বেশি প্ল্যানের দরকার হয় নাই। এর আগে বিএনপি জামাত যখন 14-15 সালে আন্দোলন করেছে, সে সময় আমরা হয়তো জুনিয়র হিসেবে অ্যাটেন্ড করেছি, ক্লাস 10-এ ইন্টারে পড়ছি। তখন দেখতাম আন্দোলনকে যে কোনোভাবে আওয়ামী লীগের খেয়ে ফেলতো। 18 সালে সংস্কার আন্দোলন ছিলাম, তখনও দেখতে আওয়ামী লীগ পর্যায়ে কন্ট্রোলে নিয়ে আসছে। তো এই এক্সপিরিয়েন্স থেকে আমাদের বেশ কিছু আমরা এক্সপিরিয়েন্স গ্যাদার করেছি। 18 সালে ফেলের কারণ কি পারফেক্টলি, বা নিরাপদ আন্দোলন ফেলের কারণ ছিল লিডারশিপের একসময় কন্ট্রোলে নিয়ে আসতে পারলে এরকমভাবে মুভমেন্ট করতে পারতো। প্রত্যেকটা পয়েন্ট থেকে আমরা শিখেছি, যেটা আমরা জুলাই অ্যাপ্লাই করেছি। জুলাই যদি আমি বলি আপনাকে, যেমন যে সময় ইন্টারনেট বন্ধ করে দেওয়ার পরে আন্দোলনটা কন্টিনিউ করার জন্য কিছু দাবি দিতে হবে, সেই স্ক্রিপ্টিং থেকে শুরু করে সমন্বয়কদের সাথে আলাপ করে 9 দফা চূড়ান্তকরণ, মিডিয়ায় পৌঁছানো, বাস্তবায়ন, সেটা পৌঁছানো, তার পরবর্তীতে আরো যে পলিসিগুলো, ইভেন এর আগে কফিন মিছিলের প্রোগ্রাম, এর আগে রাষ্ট্রপতি পরিবারের স্মারকলিপি, এরপরে রিমেম্বারিং আওয়ার হিরোজ, মার্চ ফর জাস্টিস, এরপরে প্রত্যেকটা কর্মসূচির সিদ্ধান্ত গ্রহণ এবং বাস্তবায়নের জন্য প্রত্যেকটা পয়েন্টে যদি জিজ্ঞেস করেন, ছাত্র শিবিরের এসএম ফারাক কিংবা সাদিক কায়েমকে আপনাকে আনতেই হবে। উইদাউট এটা মানে এই জি, আমি আপনার কাছে আবারও আসছি। আমি একটু জাহিদ হাসানের কাছ থেকে জানতে চাই, আন্দোলনের এই সময় এসে 2 বছর পরে এসে যদি কোনো একজন জুলাই শহীদ পরিবারের পিতা বা কোনো একজন সদস্য আপনাকে জিজ্ঞেস করে যে আপনাদের ডাকে আমার সন্তান আত্মত্যাগ করেছে, বিনিময়ে কি দিলেন? দেখুন, মানে আমি মনে করি না এরকম কোনো প্রশ্ন কোনো শহীদের বাবা করেছেন পিছনের দিনে বা সামনে করবেন। এখনো করতেই পারেন। আমি তার ব্যক্তিগত অর্জনের কথা বলতে বোঝাচ্ছি না। শহীদের পরিবার কোনো ব্যক্তিগত অর্জন চাইবে কিংবা কোনো শহীদ নিজের কিংবা তার পরিবারের ব্যক্তিগত লাভের জন্য আন্দোলনে গিয়েছেন, গুলির সামনে বুক চিতে দাঁড়িয়েছেন, এটা আমি মনে করি না। আমি শহীদদেরকে কিংবা শহীদদের পরিবারকে এত ছোট করে দেখতে চাই না। তারা এখন প্রশ্ন অন্য জায়গায় হইতে পারে, তারা যে আকাঙ্ক্ষার জন্য জীবন দিলেন, যেই ম্যানিফেস্টেশন দেখে জীবন দিলেন, সেইটা কতটুকু বাস্তবায়ন হয়েছে, মানে এটা একটা কালেকটিভ জিনিস, এটা একটা জাতিগত কোশ্চেন যে আমরা রাষ্ট্র হিসেবে কতটুকু আগাইলাম। এই এতজন প্রায় 1400 শহীদের জীবনের বিনিময়ে আমরা কতটুকু সংস্কার করতে পারলাম, বাংলাদেশ কতটুকু আগাইলো, কোশ্চেনটা এখানে আসতে পারে। পার্সোনালি একজন শহীদের পরিবার কতটুকু লাভ হলো, কতটুকু ক্ষতির শিকার হলো, বিনিময়ে কী পেল না পেলো, এটা আলোচনার বিষয় না। হইতে পারে যেই আলোচনা গত 2 বছর হয়েছে, আমি আজকে আরও এক বেশি আলোচনা তুলতে পারি যে শহীদের পরিবারগুলোকে আমরা কতটুকু পুনর্বাসন করতে পেরেছি, যারা আহত হয়েছেন তাদের কতটুকু পুনর্বাসন করতে পেরেছি, সেইখানে ব্যর্থতা। শহীদদের যে আকাঙ্ক্ষা ছিল সেটি কি পূরণ হয়েছে? না, সেটা নিশ্চয়ই পূরণ হয়নি। ধরুন শহীদরা যে জন্য জীবন দিল, সেটাকে আপনি ছোট স্কেলে বড় স্কেলে যেভাবে মেপে দেখেন, আপনি কখনোই স্যাটিসফাই হইতে পারবেন না যে এদের জীবন দেওয়াটা সার্থক হলো। ধরে নেন যে আপনি যেই জায়গাতেই আলোচনা করেন, আপনি আলোচনা করবেন যে
বা বাংলাদেশের রাষ্ট্রের রিফর্ম কতটুকু হইলো, সেইখানে দেখবেন অনেকগুলো গলদ আছে। এগুলো ধরে ধরে আলোচনা করতে গেলে দীর্ঘ সময় লাগবে। আপনি পলিটিক্যাল কালচারে দেখতে গেলে দেখবেন যে না, এটাও হয় নাই। ক্যাম্পাসের পলিটিক্যাল কালচার দেখবেন যে এইখানে অনেকগুলো গলদ আছে। আপনি দেখবেন বাংলাদেশের কালচারাল সেক্টরে গিয়ে যদি হাত দিতে চান যে এইখানে কতটুকু পরিবর্তন আসলো, যেভাবে আমরা পরিবর্তন চেয়েছি সেটা হয়েছে কিনা, আপনি সেটাও দেখবেন যে এটাতে পরিবর্তন হয় নাই, মানে খুব বেশি পরিবর্তন হয় নাই। ফলত নানা পক্ষের নানা রকমের ভুল ত্রুটি, অসহযোগিতা ইত্যাদির মাধ্যমে এই যে 2 বছর পরে এসে আমরা আলোচনা করতেছি, এই 2 বছরে কিছু পরিবর্তন হলেও যে জন্য শহীদ এতজন মানুষ জীবন দিল, ধরেন শ্রীলঙ্কা আর নেপালে যে গণঅভ্যুত্থান হয়েছে, আমি একটু শেষ করে এই লাইন দিয়ে, শ্রীলঙ্কা এবং নেপালে যে গণঅভ্যুত্থান হয়েছে সেখানে যে শহীদের সংখ্যা আছে, দুইটাতে কোনোটাতে 100-র ওদিকে পারা নেই। সেখানে বাংলাদেশের শহীদদের সংখ্যা 1400 ইউএন ডকুমেন্টেড। সুতরাং সেই চিন্তা বা সেইভাবে হিসাব করলে এটা হতাশাজনক আর কি। আপনার কাছে আবারও ফিরবো। মাইন আহমেদ, একটু আপনার কাছ থেকে জানতে চাই, আন্দোলনের পরে এই সময় এসে নানান ধরনের অভিযোগ আসে, কেউ ব্যক্তিগত অনেক কিছু স্বার্থ হাসিল করেছেন, কেউ রাজনৈতিক উদ্দেশ্যে নানান কিছু করেছেন। কোনো কারণে আপনারা যারা এই আন্দোলনের নেতৃত্ব দিয়েছেন যার যার জায়গা থেকে, তারা কি তাদের সেই অবস্থানটা ধরে রাখতে পেরেছেন সবাই? আপনি কি মনে করেন যদি কোন অবস্থানটার কথা বলতে? মানে এই যে গ্রহণযোগ্যতার জায়গা থেকে এই যে একটা অভিযোগ আসে যে অমুক ব্যক্তিগত অনেক স্বার্থ হাসিল করেছেন, এমুকে রাজনৈতিকভাবে এই সুবিধা নিয়েছেন। দেখেন, এই পার্টিকুলার কোশ্চেনটা তো আসলে যাবে যারা ক্ষমতার অংশ হয়েছেন তাদের কাছে, মানে যারা একদম স্পেসিফিক্যালি ইন্টারিম টাইমটাতে ক্ষমতার পার্ট ছিলেন বা যারা বাইরে ছিলেন, তারা তো আসলে তাদের রাজনীতিটা করার চেষ্টা করছেন। এবং সেইখানেও নানান প্রশ্ন আছে যে আমরা আসলে ঠিক যে ডেমোক্রেটিক পলিটিক্স বা যে ডেমোক্রেটিক পলিটি নির্মাণের জন্য লম্বা একটা সময় সংগ্রাম করছি, সেটা নির্মাণ করতে পারছি কিনা। অনেক জায়গায় আসলে পলিটি হিসেবে আমরা ব্যর্থতার পরিচয় দিয়েছি। এখন সেখানে কার ভূমিকা কী ছিল সেটা এভ্যালুয়েট করাটাও জরুরি। যে অভ্যুত্থানের আগে যখন আমরা একটা লম্বা একটা সময় আসলে যে কোনো ধরনের ডিহিউম্যানাইজেশনের এগেনস্টে পলিটিক্স করে আসছি, বিশেষ করে আমাদের জেনারেশন। ধরেন কয়েকদিন আগে হচ্ছে ছাত্র শক্তি একটা কর্মসূচি করতেছিল রাজু ভাস্কর্যে। তো সেইখানে ছাত্রশক্তির একজন বড় নেতা বললেন যে আওয়ামী লীগের আমলে যখন কোনো খুন ধর্ষণের ঘটনা ঘটতো, তখন এই বামরা তারা হচ্ছে যে অ্যাকাউন্টেবল, যে রেসপন্সিবল যে ব্যক্তি তার নাম ধরে বলতে পারতেন না, তারা তখন হচ্ছে সিস্টেম, ব্যবস্থা, রাষ্ট্র এগুলোকে দায়ী করতেন। অথচ আমি নিজে, আমার স্পষ্টভাবে মনে আছে 21 সালে যখন মুশতাক হত্যা বিরোধী আন্দোলন হয়, তখন এই হতে হত্যাকারী, হতে হাসিনা, এই স্লোগানটা আমি প্রথম লিখছিলাম। তখন আমি অনেক ছোটো, এবং তখন আমার উপরে আমার অনলাইনে অফলাইনে নানান জায়গায় আমি ক্যাম্পাসে ঢুকতে পারিনি একটা লম্বা সময়, 1 মাস 2 মাসের মতো। এবং তার পরবর্তীতে ধর্ষণ বিরোধী আন্দোলনে আমাদের লং মার্চে হামলা হয়, এবং সেই হামলার কারণ ছিল হচ্ছে যে আমাদের যে লিডারশিপ, যারা ধরেন লিডারশিপ তো এমনিতে খুবই স্ট্র্যাটেজিক হয় মুভমেন্টের বিষয়ে। আমি তখনও ছোট, তো আমার তখন মনে আছে যে আমি হচ্ছে ওইখানে হাজারি সাহেব ছিলেন, ওনার পোস্টারের উপরে শেখ হাসিনার ছবির উপরে ধর্ষকদের পাহারাদার লিখছিলাম। তো লম্বা একটা সময় ধরে তো ডিরেক্টলি যে অ্যাটাক করার বিষয়টা ওটা আমরাই করতেছিলাম, কিন্তু অভ্যুত্থানের পরে আমরা যেটা দেখলাম যে আমাদের যেই মানে এই যে একটা কালচার, যে আমাদের একটা পলিটিক্যাল ব্লককে কর্নার করতে হবে, সেই কর্নার করার প্রচেষ্টার মধ্যে, কর্নার করার যে চেষ্টা, সেখানে আমরা ক্রমাগত মিথ্যা বলে যাচ্ছি। এবং আরও একটা গুরুত্বপূর্ণ ঘটনা আমার মনে পড়লো এখান থেকে, যে একটা মিটিং হয়েছিল আমাদের 7 জানুয়ারি নির্বাচন বয়কট করার যে প্রোগ্রামটা আমরা সবাই মিলে ইনিশিয়েট করছিলাম, সেটার প্রস্তুতির জন্য। ওই প্রোগ্রামটার ব্যানারটা আমার হাতে লেখা ছিল, আমি এগুলো করতাম আর কি ওই টাইমটাতে। তো ওই প্রোগ্রাম নিয়ে ওনাদের নেতা আবু বাকের মজুমদার উনি ফেসবুকে লিখলেন যে ওখানে হচ্ছে আমরা ছাত্রদলকে ইনকর্পোরেট করার বিষয়ে ভিটো দিছি। আমরা বলছি যে সন্ত্রাস করে 3টি দল, লীগ শিবির ছাত্রদল। অথচ 2020 সালে যখন সন্ত্রাস বিরোধী আন্দোলন হয় এবং সেইখানে এই স্লোগানটা একজন নেতা উচ্চারণ করেন, তখন ওই স্লোগানটা বন্ধ করার জন্য আমি নিজে এবং আমার জেনারেশনের যে বাম ছাত্র নেতারা তারা যে অপোজ করে, এটা তো একটা জেনারেশনাল ফাইটের বিষয়। যে আমার পূর্ববর্তী জেনারেশনের যে লেফট, তারা যেভাবে পলিটিক্সকে পারসিভ করতো এবং আমরা যেভাবে পলিটিক্সকে পারসিভ করি, এটার মধ্যে একটা তফাৎ আছে। এবং আমার বয়সী সহযোদ্ধারা যখন এটাকে অপমান করেন, তখন এটা লিটারেলি আসলে আমাদের যে জেনারেশনাল ফাইট সেটারে ইনসাল্ট করা হয়। যাই হোক, এগুলা ঘটছে। এখন এগুলা ঘটার পরে আমরা পলিটিকে আবার ডেমোক্রেটিক একটা পলিটির দিকে নিয়ে যেতে পারবো কিনা, এটা একটা নতুন ছাত্র রাজনীতির প্রসঙ্গে আমি আসছি। তার আগে একটু আজিজুল হক জিয়ন, একটু আপনার কাছ থেকে জানতে চাই, যেহেতু ক্রেডিট নিয়ে কথা হচ্ছিল, আমরা আজকে একটি অনুষ্ঠানে দেখলাম কোন জায়গাতে, ফেনী সরকারি কলেজের একটা জুলাই শহীদ দিবসের অনুষ্ঠানের ব্যানার ছিল। সেই ব্যানারে সাইদ মুগ্ধদের ছবি ছিল, সাধারণত যাদের মুখ সবাই চেনে, কিন্তু সেখানে শহীদ ওয়াসিমের ছবি ছিল না বলে ছাত্রদল সেই ব্যানারটি খুলে ফেলতে বাধ্য করে, এবং এক পর্যায়ে সেটি নতুন করে ব্যানার টানানোর পরে সেখানে হয়। যদি ওয়াসিমের ছবির জন্য ব্যানার খুলতে হয়, তাহলে 834 জনের বাকি পরিবারও কি একই দাবি করবে না? এটার উত্তর যদি দিতে চাই, কয়েকটা কথা বলতে হবে। আবু সাইদ আইকনিক ফিগার ছিল, তার দুহাত প্রসারিত হয়ে ভয়কে জয় করার যেই আকাঙ্ক্ষা ছিল,
এবং গুলির সামনে সেইভাবে নিজেকে মেলে ধরাটা তো ভিন্ন রকম একটা জায়গা। কিন্তু আপনি যদি মুগ্ধর কথা বলি, আমি কাউকে ছোট করার জন্য না, আমি আপনার কাউন্টার দেওয়ার জন্য আমি জাস্ট তথ্যটা বলছি, আপনারাই বিবেচনা করবেন। মুগ্ধ কি করেছিল সেখানে? পানি বিলি করছেন, সবাইকে পানি দিচ্ছিল, যেটা 8-10 জন অভিভাবকরা যে কাজটা করেছে অনেকেই করেছে। কিন্তু ওয়াসিম কি করেছে? ওয়াসিম কবে শহীদ হয়েছে? না, সেই আমি তো 16 মনে জুলাই। করি না এদের দুইজনের কেউ কোনো আমি অংশে কাউকে ছোট ছোট, কাজ করেছে। আপনি এই জায়গায় আসছেন, আপনি যখন শুধুমাত্র ওয়াসিমের দুজনকে নামটা সমানভাবে আমি শেষ করি, দেখছি, হ্যাঁ। আমি বলি যখন আমরা ওয়াসিমের কথা বলি তখনই শুধু বাকিদেরকে টানা হয়। কিন্তু যদি আমরা বলি তাহলে ঠিক আছে, না, আমি বলছি না আবু যে সাঈদ ওয়াসিমের মুগ্ধ, থাকাটা আমি যাবে এটাই না, বললাম। থাকতেই পারতো আমি সেখানে। আপনাকে আমি just একটা- থাকাটাতে আমার দোষ প্রশ্নটা দেখছি না, এটা কিন্তু বললাম না থাকাটলে যে আমি তো আমার প্রশ্নের উত্তর পাচ্ছি না, সেই 5 আগস্টের পর থেকে পাচ্ছি না। যখন দেখলাম ইন্টারিম তাদের যেই প্ল্যানিং রাখলো, সেখানে যে আবু সাইদকে যেভাবে গ্লোরিফাই করা হচ্ছে, ঠিক 16 জুলাই কিন্তু ওয়াসিমও গুলিবিদ্ধ হয়েছেন এবং সে শহীদ হয়েছেন। শুধু সে শহীদ হওয়া না, সে শহীদ হওয়ার আগের 3 দিনের তার যদি সামাজিক মাধ্যমের স্ট্যাটাসগুলো দেখেন আপনি বুঝবেন। কিন্তু তার আমি ঘটনাটা বলছি কিছু- না। আমি শেষ করি, সেই সময় please আমাকে শেষ করতে দিন, শান্ত শহীদ আমি হয়। শেষ করি ভাই। হ্যাঁ, আমি দাবি আমি করি না, বলছি না যে ওয়াসিম আপনাদের একা শহীদ সমস্যা- হয়েছে, আপনার ওই দিন আরো সমস্যাটা আমি অনেকেই আসবো, শহীদ please, হয়েছে। আমি আমারটা বলি, ওনাদের সময় উনি কথা বলতে শান্ত পারবেন। একসাথে শহীদ হয়। আমি বলি যেটা ওয়াসিম ছাত্র দলের একজন সম্মুখ সারির নেতা ছিলেন এবং একই দিন একই সময়ে সে শহীদ হয়েছে। সেজন্যই তাকে এবং ব্যানারে শহীদ হওয়ার থাকতে আগে হবে। না, শহীদ হওয়ার আগে আপনি আবু সাইদকে কেন আবু সাইদ কোনো দলের নয়, আবু সাইদও তো কোনো দলের নয়, মুগ্ধও কোনো দলের নয়। আমি এইখানেই বলছি যে সমস্যাটা। আবু সাইদকে কি দলের হিসেবে ট্যাগ দেওয়ার চেষ্টা করা হয় না প্রথম দিকে? আপনার কি সেটা চোখে পড়ে নাই আপনাদের? না, আমি শুনিনি জামাত যে কি কেউ- আবু সাইদকে তাদের দলের বামপন্থী লোক শাকিল করতে কেন চায়নি? থাকবে না? বামপন্থীদের শাকিল শহীদ হয়েছেন না, এখানে শাকিল একটা কেন জিনিস থাকবে না? দেখেন, হ্যাঁ, আমি একটা তাহলে বামপন্থী শাকিল দেখেন, কেন? আমি বলছি যে শিবিরকে তাহলে তো বলতে হবে, 834 জনের প্রত্যেককে জায়গা দিতে হবে। আমি আপনাকে একটা জিনিস বলি, শাকিলকে দোষ করছে। আপনি যদি এইটাতে বলেন আমি আপনার সাথে এগ্রি করি, তাহলে কারো ছবি দেওয়ার দরকার নেই। আপনি হয় সবাইকে পোর্ট্রে করেন অথবা কাউকে করবেন না। কিন্তু ছাত্রদল যেই সংগঠনটা সর্বোচ্চ শহীদ হলো, তাদের যে ছেলেটা 16 জুলাই প্রথম শহীদ হলো, তাকে আপনারা রাখার ক্ষেত্রে বিভিন্ন সময় বিভিন্ন অজুহাত না, কিন্তু টানছেন। এটি তো- এই জিনিসটি আমাদের কাছে না, অজুহাতের প্রশ্ন না, প্রশ্ন হচ্ছে এই মানুষগুলোর ছবি সব মানুষ দেখেছে, চিনেছে বলে হয়তো কেউ কেউ আরে ব্যবহার ওয়াসিমকে করছে। আমি আপনাদের বলছি চিনাতে কষ্টটা না, কোথায়? আমি বলছি না যে আমরা তো তাকে একবার চিনাতে বলছি না। আমি হবে না, আপনারটাকে বা তাকে আমি চিনালে নিচ্ছি। কোনো দোষ আছে। আমি আপনার জিনিসটাকে নিচ্ছি। তাহলে যেহেতু আমরা বারবার এই জিনিসটা নিয়ে অপোজ করছি, কেন এটার ব্যাপারে তারা মানে action নেয় না? ওয়াসিমকে কেন থাকতে হবে? সে ছাত্র তাহলে দলের আমারও বলে। তো একই প্রশ্ন হচ্ছে, ছাত্র দলের বলে যদি আপনাদের মনে হয় না, তাহলে সেখানে আবু সাইদকে, মুগ্ধকে বা অন্য কাউকে রাখার ব্যাপারটা কেন আপনাদের মধ্যে আসে? আমরা তো বলছি ঠিক আছে না, আমি কাউকে ওয়াসিম glorify থাকাতে করার আপত্তি দরকার নেই। দেখছি না, কিন্তু ওয়াসিম না থাকলে কেন আপত্তি তাহলে থাকবে? আমি আমার একই প্রশ্ন প্রশ্ন সেখানে। রাখি আপনাকে যে আবু সাইদ বা মুগ্ধকে না রাখলে সমস্যা কোথায়? কোন জায়গায় কি দেখেছেন? আমি ধরে নিচ্ছি ওয়াসিম মানে ওয়াসিম না থাকলে আবু সাইদ মুগ্ধদের ছবিও থাকতে পারবে না। না, আপনাদের আমি আপনাকে অবস্থান সেটা। বললাম ধরেন এইরকম কখনো হয়েছে কিনা যে আবু সাইদ বা মুগ্ধর ছবি কোথাও ছিল কোন একটা প্রোগ্রাম, ধর কাকতালীয় ভাবে আমি জি, ধরি। আমরা আমি আলোচনায় পাই না, আমি ফিরবো। এখানে অনেকগুলো ইস্যু আছে, দেখেন আমার এটার উত্তর আমাকে 30 সেকেন্ড সময় দিবেন, আমি উত্তর দিয়ে দিব। আমার সহ-আলোচক যেটা বলেছেন, উনি বলেছেন যে 18ই অক্টোবরের আগে, মানে 23 সালের 1 বছর আগে থেকেই ওনার পরিচয় আমাদের দল জানে। মজার একটা ঘটনা ঘটেছে 5 আগস্টের ছোট পর, করে। আমি ছোট করে 5 আগস্টের পর ওনার যিনি বিপি আছেন সেই সাদিক ক্যাম্প প্রকাশ্যে আসে, মিডিয়াতে আসে সেপ্টেম্বরের 21 তারিখ, যদি আমি ডেট না ভুল করি। 5 আগস্টের পরে 1.5 মাস পরে, এর ঠিক 3 দিন পর 24 সেপ্টেম্বর সাদিক ক্যাম্পের নাম আসে, যেইবার প্রকাশ্যে এলেন ঢাকা বিশ্ববিদ্যালয় ছাত্র শিবিরের সেক্রেটারি এস এম ফরহাদ, আপনার নাম আসে। যেই কার্টুনিস্ট এর আগে আওয়ামী লীগ কিংবা শেখ হাসিনা কিংবা ভোট নিয়ে সমালোচনা করেছেন, সেই কার্টুনিস্ট এখন আবার যদি আন্দোলনকারী কিংবা যদি সরাসরি বলি নাহিদ ইসলামকে নিয়ে কার্টুন করলে তিনি আবার সমালোচনার মুখে পড়ছেন, কতটা মত প্রকাশের স্বাধীনতা পেলেন? না, সমালোচনাও তো নিশ্চয়ই মত প্রকাশের স্বাধীনতা, কিন্তু সমালোচনার অ্যাঙ্গেলটা কি সেটা গুরুত্বপূর্ণ। ধরেন এনসিপির যে নেত্রী এটা শুরু করলেন, উনি মোটামুটিভাবে এক প্রকার রেপ থ্রেট দিয়ে ফেলছেন তার যে ল্যাঙ্গুয়েজ সেটার মাধ্যমে। তো কাজেই নাহিদ ইসলামকে নিয়ে মেহেদী হক যে কার্টুনটা করেছেন, মেহেদী হকের পোর্টফোলিও তো দিলশান আপারুল যে কোশ্চেনগুলো করার চেষ্টা করছেন, ওই প্রত্যেকটা কোশ্চেন কিন্তু ইনভ্যালিড। কারণ মেহেদী হকের এই সবগুলো পোর্টফোলিও আছে শেখ হাসিনার আমলে লম্বা সময় ধরে, শেখ হাসিনার বিরুদ্ধে না হলেও তার 7-8টা মানে আরো সিগনিফিকেন্ট 10-12টা কার্টুন পাওয়া যাবে। বা অপরাপর যেসব কার্টুনিস্ট এরা পরে রেসপন্ড করেছেন, আমাদের সংগঠনের সাবেক সভাপতি জাহিদ জামিল একটা কার্টুন করেছেন। নিশ্চয়ই কার্টুন করার স্বাধীনতা অক্ষুণ্ণ রাখা উচিত, এবং এটা নিয়ে আমাদের লম্বা সময় সবার সংগ্রাম আছে। ডিজিটাল নিরাপত্তা আইনের বিরুদ্ধে আমরা লম্বা সময় সংগ্রাম করে আসছি। কাজে এখানে কোনো প্রশ্নই নাই যে কার্টুন আঁকার স্বাধীনতাকে প্রশ্ন করা সম্ভব, এটা আমরা যাবে পেয়েছি। না। জাহিদ হাসান, সময় কম, জাহিদ হাসান একটু আপনার কাছে জানতে চাই, জুলাই চেতনা কি এখন রাজনীতির নতুন টুল হতে যাচ্ছে কিনা? আমরা আমি প্রায় একটু অনুরোধ করবো আমাকে একটু বেশি সময় দেওয়ার জন্য, কারণ আমার সময় উপরে নেই উনি একেবারে। 2টা কথা এনেছেন, এই দুটো উত্তর এক আমার না দিলে তাড়াতাড়ি শুরু দর্শকের করুন, মনে- আপনি শুরু করুন। উনি বলেছেন যে ছাত্র শক্তির এখন যারা নেতা তারা নাকি নাম ধরে বলতে পারতো না, এবং উনি উদাহরণটা দিয়েছেন মুশতাক হত্যার। আমি সত্যি বলছে আমরা নাম ধরে বলতাম না তখন, এখন বলি। আচ্ছা, আমি একটু শেষ করি। তখন নাকি এবং বলতাম উনি না। বলেছেন যে আবু বকর মজুমদার নাকি ওনাদের উপরে
এটা অবাদ দিয়েছেন যে সন্ত্রাসকারী 3টি দল লীগ শিবির ছাত্র দল এটা meeting এই স্লোগান হয় নাই, মানে উনি ফেসবুক স্ট্যাটাস দিয়েছেন। আমি এইটা দেখার পরে বিরতির মাঝখানে একটু স্ক্রল করলাম, এই স্লোগান এখনো আছে, আপনারা চাইলে আমি দেখাইতে পারি। গণতান্ত্রিক ছাত্র জোটের মিছিলে ক্যাম্পাসে এই স্লোগান হয়েছে যে সন্ত্রাসকারী 3টি দল লীগ শিবির ছাত্র দল। হ্যাঁ, এটা জাবির আহমেদ জুয়েল ভাই তখন সামনে ব্যানারে দেওয়া ছিল, আমি দেখাইতে পারি। সুতরাং আমি এবার আসি যে চেতনা বিক্রি করা কি। এই চেতনা বিক্রি দেখেন, এই চেতনা বিক্রি কারা করেছে, চেতনা বিক্রি কে করেছে, চেতনা বিক্রি করে কে কি পেয়েছে, এই হিসাব নিকাশ নিয়ে যদি বসেন বা হিসাব নিকাশ করে, আমি এটাকে সাপোর্ট করছি, যদি হিসাব সময় নিয়ে আমাদের শুরু হয় একেবারে। তাহলে এনসিপি কে আপনি কোনোভাবেই এই জায়গায় দাঁড় করাতে পারেন না। পারবেন না। মেয়েদের যে কার্টুন করেছে, আমি শেষ করি, মেয়েদের একই কার্টুন প্রশ্ন আপনার কাছে, যে সম্পূর্ণ চেতনা স্বাধীনতা কি রাজনীতির নতুন টুল হচ্ছে কিনা, এটির এর পাশাপাশি যদি আপনি অন্য কোনো আমার উত্তর দিতে চান একটা আগের বিষয় করতে প্রশ্নে। যাচ্ছিলাম যে শহীদের আকাঙ্ক্ষা পূরণ হয়েছে কিনা, হয় নাই। কারণ হচ্ছে বিএনপির কারণে, যে আপনি দেখে থাকবেন যে এখন সংস্কার ভার্সেস সংশোধন দুইটা টার্ম বারবার চলছে। আমরা যখন হিস্ট্রিতে দেখি 96-এ তত্ত্বাবধায়ক সরকারের সংবিধান আনা হয়, পরপর 3টা ইলেকশন সেই বিধান হয়, পরে 2011 সালে বলা হয় যে এটা অসাংবিধানিক। এর আগে সংবিধানের 4টা কি পয়েন্ট যখন বিএনপি এটা চেঞ্জ করে, পরবর্তীতে আওয়ামী লীগ এসে বলে এটা সাংবিধানিক না। অর্থাৎ সংবিধানের সংশোধন করা হলে এটা পরবর্তীতে অসাংবিধানিক বলে এটাকে উড়াই দেওয়া হয়, কারণ 2/3 ভোটে মতভিত্তিতে যখন এটা চেঞ্জ করা হয়, এটা পরবর্তীতে সংবিধানের বেসিক স্ট্রাকচার আঘাত করছে বলে একটা পয়েন্ট নিয়ে এসে আপিল বিভাগকে কাজে লাগে এটা নাই করে দেওয়া হয়। তো এখন সেম পয়েন্ট, এখন যদি সংস্কারের যে শপথ এমপিরা করেছেন, এই শপথটা যদি বিএনপি করতেন, এটা গণপরিষদের রুল থাকতো এবং এটা সংবিধানের বেসিক স্ট্রাকচারের বিরুদ্ধে এসে এই যে মৌলিক যত সংস্কার জুলাই সনদ আছে এগুলো আসছে বলে এই অভিযুক্ত আসতো না। এখন বিএনপি বারবার বলছে যে আমরা জুলাই সনদ মানি, অর্থাৎ রং লাগাবে, পিলার ঠিক করবে না। একটা পর্যায়ে প্রত্যেকটা সংশোধন আবারও কোনো গভর্নমেন্ট এসে বেসিক স্ট্রাকচারের সাথে মানে বিপরীত হয়েছে বলে এটাকে উড়াই দিবে, কারণ 2/3 অধিক মতের বিনিময়ে যত জিনিস এরকম চেঞ্জ হয়েছে। আচ্ছা আমি একটু বলি, আমি নতুন সংবিধান চাই, বিএনপি চাই কিনা ভাই একটু প্লিজ। আমি আপনি ছাত্র দল আছেন, আমি নতুন সংবিধান বিএনপি চায় না, এটা আমরা জানি, বিএনপির দলীয় অবস্থান নতুন সংবিধান চায় না। আমি সেই প্রশ্নে আমার যেহেতু সময় নেই, আমি আপনাকে উত্তর দিতে পারবো না। আমি প্রথম কথা হচ্ছে ওয়াসিমের বিষয়ে যেহেতু বারবার বলেছেন, আমি উত্তর দিব। ওয়াসিমের প্রসঙ্গটা আমরা আমি উত্তর পেয়েছি, আমরা উত্তর পেয়েছি। আমি 10 সেকেন্ড আমি শেষ করব। ঘোষণা দিয়ে শহীদ হয়েছেন, যেটা 2 দিন আগে তার স্ট্যাটাসে ছিল, ওর স্ট্যাটাসে প্রোফাইলে ঢুকলে দেখতে পারবেন, যেটা অন্য কারো কাছে নাই। এজন্য আমরা তার বিষয়টা বারবার বলি। আরেকটা বিষয় হচ্ছে, দেখেন এই কিছুদিন আগে নারী শক্তির সম্ভবত নেত্রী উনি ছিলেন সিনথিয়া জাহান আয়েশা, উনি একটা পডকাস্টে, আচ্ছা আপনি আপনার জায়গা থেকে বলেন, উনি কিন্তু পডকাস্টে বলেছেন, ওনার যে বক্তব্যটা সেটা বলি, যে এই ছাত্র আন্দোলনের সময় সামনের যে ফেস ছিল 20 জনের মধ্যে বিএনপির কেউ আছে, তাহলে আমাদের ওয়াসিমকে তো এজন্যই আমরা বারবার চাই। আচ্ছা চোখে আঙুল দিয়ে দেখেন, আমার এটা শেষ করি। দেখেন আপনি এইখানে জিনিস বলেছেন যে এইখানে এই শহীদ এবং আহতদের যে চাওয়া ছিল সেটা পূরণ হয়েছে কিনা জুলাই থেকে, আসলে হবে কিভাবে? এখানে তিনি বলছেন যে বিএনপির আমি বললাম, আমি শেষ করে বিএনপি আমি এমপি ধরে দিচ্ছি ওনাকে, জুলাই সনদ যেখানে ছেলে হয়েছে জমিদারের নাতি, এবং দেখুন এলাকার সবথেকে ভাঙা বাড়ির লোক এখন সবচেয়ে বড় বাড়ির মালিক, তাহলে আপনি জুলাইয়ের আকাঙ্ক্ষা কিভাবে পূর্ণতা পাবেন? ওনারা তো বিএনপিকে জুলাই সনদ নিয়ে যেটা জুলাই সনদ নিয়ে যেটা করা হয়েছে সেটার সাথে বিএনপির সাথে প্রথম গাদ্দারি করে এনসিপি এবং সহ যারা আছে জামাত ইসলাম সহ। কারণ ইন্টারিম সরকার যখন এই 13ই নভেম্বর কাউকে বিএনপিকে জিজ্ঞেস না করে রাতের আধারে এই নোট অফ ডিসেন্ট বাদ দিয়ে আলাদা করে জুলাই সনদটাকে এই যে অধ্যাদেশ হিসেবে জারি করে, তখন কিন্তু তাদের এই জিনিসটা মাথায় নেই, তখন দায়টা কিন্তু বিএনপিকে দেয় না। কারণ তখন তারা খুশি হয়েছিল কেন, যে তারা যেটা চেয়েছিল যে ভোটের মাঠে যেহেতু জিততে পারবে না, বিএনপিকে তো আমরা আটকাতে পেরেছি, তাহলে সামনে নির্বাচনের পরে এইভাবে তাদেরকে আটকাবো। এই অবশ্যই রিকমেন্ড করেছিল, কিন্তু বিএনপি কি বলেছিল? সালাউদ্দিন আহমেদ বলেছিল গণভোট হবে কোনটার উপরে, 83টা পয়েন্টের উপরে, জনগণ তাদের মতামত দিবে, তারা চায় কিনা। কিন্তু তারা তাদের মধ্যে কি করেছে, ইন্টারিম সরকার কি করেছে, ওই পয়েন্টকে নিজেদের মতো কাটছাট করে 47টা পয়েন্ট করেছে, সেটার উপর নিজেদের মতো করে প্রচারণা চালিয়েছে। মানুষ তো গণভোটে আমরা তো বলেছি, আমরা তো এখনো বলছি, বাংলাদেশের জনগণের ভোটে নির্বাচিত সরকার সংসদে দাঁড়িয়ে বলেছে স্বাক্ষরিত জুলাই সনদ আমরা বাস্তবায়ন করব। একটা ম্যাজিক আছে, সেটা হচ্ছে ম্যাজিক কিটের সামনে বাংলাদেশের জনগণ দেখবে। আমি তো বললাম 4টা পয়েন্ট ভাই, এটা আলোচনা শেষ করতে হচ্ছে। আপনাদের 3-4 জনকে ধন্যবাদ জানাচ্ছি। দর্শক, এই ছিল আজকের 24 ঘন্টার আয়োজন, সাথে থাকার জন্য আমার প্রোফাইলে ঢুকে